Welcome to NGM. We break down the concepts shaping tomorrow's leaders. দেখুন, প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে গণিত এটা অনেকের কাছেই একটা আতঙ্কের নাম, তাই না? একদম, বিশেষ করে বিসিএস এর মতো পরীক্ষায়। হ্যাঁ, ওই পাটিগণিত অংশটা, শতকরা, লাভ ক্ষতি, অনুপাত, এই নামগুলো সামনে এলে মনে হয় এটা হয়তো অনেক সময় নিয়ে নেবে। ঠিক তাই। আর পরীক্ষার হলের ওই চাপের মধ্যে অঙ্ক মেলানো তো আরও কঠিন। আর এই ভয়টা কি জয় করার জন্য আজকের এই আলোচনা। আমাদের হাতে বিসিএস গাণিতিক যুক্তি পাটিগণিত মাস্টারি শিরোনামের একটি বেশ দারুণ সোর্স মেটেরিয়াল আছে। হ্যাঁ, আর আমাদের আজকের মিশন হলো এই সোর্সটাকে একটা গাইড হিসেবে ব্যবহার করা আর পাটিগণিতের সবচেয়ে বিভ্রান্তিকর কয়েকটা অধ্যায়ের মূল রহস্যটা বের করা। একদম। আমাদের লক্ষ্য কিন্তু শুধু অঙ্ক কষা নয়। না, একদমই না। বরং এর পেছনের যে মেন্টাল মডেলটা আছে সেটা বোঝা, এমন কিছু কৌশল জানা যা শুধু পরীক্ষার হলেই কাজে দেবে না, বরং সমস্যা সমাধানের পুরো দৃষ্টিভঙ্গিটাই বদলে দেবে। তাহলে চলুন এই অভিযানে নামা যাক। আমরা প্রথমে শতকরা দিয়ে ভিত্তিটা মজবুত করব। তারপর সেই ভিত্তির উপর লাভ ক্ষতির সমস্যা সমাধান করা যাবে। আর শেষে অনুপাতের মাধ্যমে একাধিক জিনিসের সম্পর্ক বিশ্লেষণ করতে শিখব। আর পুরো আলোচনার শেষে তো থাকছেই সোর্সের চ্যালেঞ্জ জোন থেকে কয়েকটি প্রশ্ন। দেখা যাবে আমাদের নতুন শেখা কৌশলগুলো আসলেই কতটা কার্যকর। চমৎকার। তাহলে শুরু করা যাক আমাদের প্রথম ধাপ দিয়ে। লাভ ক্ষতির অঙ্ক দেখলেই আমরা প্রথমে কি লাভ হলো, কত ক্ষতি হলো, এই টাকার হিসাবে ডুবে যাই। কিন্তু সোর্স বলছে আসল খেলাটা টাকায় নয়, শতকরায়। ঠিক, আর এখানেই আমাদের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ মানসিক মডেলটা লুকিয়ে আছে। সোর্স অনুযায়ী যে কোনো গণনার ক্ষেত্রে আমাদের ক্রয় মূল্যকে কস্ট প্রাইসকে সর্বদা 100% ধরতে হবে। 100%? হ্যাঁ, 100%। এটা কোনো সূত্র নয়, এটা একটা ধরুন দৃষ্টিভঙ্গি। ভাবুন, ক্রয় মূল্য হলো আপনার যাত্রার সূচনা বিন্দু বা একটা বেস ক্যাম্প। আচ্ছা। দাম যাই হোক, 10 টাকা বা 10 লক্ষ টাকা, সেটাই আপনার 100%। লাভ হলে আপনি এই 100% থেকে ওপরে উঠছেন, আর ক্ষতি হলে নিচে নামছেন। এক্স্যাক্টলি। ও আচ্ছা, তার মানে টাকার অঙ্কটা আসলে আমাদের কিছুটা বিভ্রান্ত করার জন্যই দেওয়া থাকে। অনেকটাই। আসল ফোকাসটা হলো এই 100%-এর সাপেক্ষে কতটা পরিবর্তন হলো সেটার ওপর। এই চিন্তাটা পুরো বিষয়টাকে অনেক সহজ করে দেয়। তাহলে তো আর সূত্র মুখস্থ করার দরকার নেই। একেবারেই। যদি বলা হয় 25% লাভে বিক্রি হলো, তার মানে আপনি আপনার 100% বেস ক্যাম্প থেকে 25% ওপরে উঠেছেন। তাহলে বিক্রয় মূল্য কত? ক্রয় মূল্যের 100 + 25 মানে 125%। ঠিক। আবার যদি বলা হয় 12% ক্ষতি হয়েছে, তার মানে আপনি 100% থেকে 12% নিচে নেমে গেছেন। আপনার বর্তমান অবস্থান হবে ক্রয় মূল্যের 100 - 12, 88%। একদম। এই একটা ধারণা মাথায় গেঁথে নিতে পারলে লাভ ক্ষতির অর্ধেক যুদ্ধ এখানেই শেষ। দারুণ একটা ব্যাপার। এই 100%-এর বেস ক্যাম্প বা অ্যাঙ্কার পয়েন্টের ধারণাটা মাথায় রেখে চলুন একটা বাস্তব সমস্যা দেখি। সোর্সের দ্বিতীয় মডিউলে ঠিক এই ধরনের প্রায়োগিক কৌশলের কথাই বলা আছে। হ্যাঁ, আর পরীক্ষায় প্রায়ই একটা প্যাটার্নের অঙ্ক আসে। বিক্রয় মূল্য দেওয়া থাকে, ক্রয় মূল্য বের করতে হয়। ঠিক। এই প্যাটার্নটা বোঝানোর জন্য সোর্সে 40তম বিসিএসের একটা প্রশ্নকে উদাহরণ হিসেবে ব্যবহার করা হয়েছে। প্রশ্নটা বেশ মজার। প্রশ্নটা ছিল, একটি মোটরসাইকেল 12% ক্ষতিতে বিক্রি করা হলো। যদি বিক্রয় মূল্য 1200 টাকা বেশি হতো তাহলে 8% লাভ হতো। মোটরসাইকেলের ক্রয় মূল্য কত? আচ্ছা, এটা দেখলে প্রথম যে চিন্তাটা মাথায় আসে, বীজগণিতের এক্স ধরে অঙ্কটা করা। হ্যাঁ, ক্রয়মূল্য এক্স ধরে সমীকরণ মেলানো। ঠিক, এটা হলো কনসেপচুয়াল বা সাধারণ পদ্ধতি। আমরা ধরতে পারি ক্রয় মূল্য এক্স, তাহলে 12% ক্ষতিতে বিক্রয় মূল্য হয় 0.88x, আর 8% লাভে বিক্রয় মূল্য হয় 1.08x। হ্যাঁ, আর শর্ত বলছে এই দুই বিক্রয় মূল্যের পার্থক্যই হল 1200 টাকা, অর্থাৎ 1.08x বিয়োগ 0.88x সমান 1200। এটা সমাধান করলে এক্সের মান 6000 টাকা আসবে, কিন্তু পদ্ধতিটা নির্ভুল হলেও পরীক্ষার হলের জন্য বেশ সময় সাপেক্ষ। অবশ্যই, এক্স ধরা, দশমিকের হিসাব, সমীকরণ সমাধান, কোথাও একটা ভুল হলেই সব শেষ। সোর্সে কি এর চেয়ে দ্রুত কোনো উপায়ের কথা বলা হয়েছে? এমন কোনো কৌশল যা আমাদের এই এক্স ধরার ঝামেলা থেকে বাঁচাবে? অবশ্যই বলা হয়েছে
আর সেটাই হলো আমাদের দ্বিতীয় মানসিক মডেল, পার্সেন্টেজের জার্নি। পার্সেন্টেজের জার্নি। হ্যাঁ, আপনি টাকার হিসাবটা কিছুক্ষণের জন্য পুরোপুরি ভুলে যান। শুধু ভাবুন, প্রথমে আপনার অবস্থান ছিল 12% ক্ষতিতে। অর্থাৎ আমার 100% বেস ক্যাম্প থেকে 12% নিচে, মানে -12%। একদম। আর নতুন প্রস্তাব অনুযায়ী আপনার অবস্থান হবে 8% লাভে, অর্থাৎ বেস ক্যাম্প থেকে 8% উপরে +8%। তার মানে আমাকে -12% থেকে +8% পর্যন্ত একটা লম্বা পথ পাড়ি দিতে হচ্ছে। ঠিক। আর এই যাত্রার মোট দূরত্ব কত? -12 থেকে 0 পর্যন্ত 12 ইউনিট, আর 0 থেকে +8 পর্যন্ত 8 ইউনিট। মোট কত হল? 12 আর 8, 20। মোট দূরত্ব 20%। তো এই যে ক্রয়মূল্যের উপর 20%-এর একটা পরিবর্তন, এর আর্থিক মূল্যই হল ওই অতিরিক্ত 1200 টাকা। আরে, তার মানে ক্রয় মূল্যের 20% ইজ ইকুয়াল টু 1200 টাকা। এটা তো কখনো এভাবে ভাবিনি। এটা তো পুরো দৃষ্টিভঙ্গিটাই বদলে দিচ্ছে। তাহলে তো হিসাব খুবই সহজ। যদি 20% সমান 1200 টাকা হয়, তাহলে 1% সমান 1200 ভাগ 20, মানে 60 টাকা। তাহলে 100%? সুতরাং ক্রয়মূল্য বা আমাদের 100% বেস ক্যাম্পের মান হল 60 গুণ 100, 6000 টাকা। কোনো এক্স নেই, কোনো দশমিক নেই, কয়েক সেকেন্ডে উত্তর। এটাই হলো কৌশলের সৌন্দর্য। আপনি সংখ্যার পেছনে না ছুটে সম্পর্কের পেছনে ছুটছেন। এখানে সম্পর্কটা হলো বিক্রয় মূল্যের পার্থক্যটা শতকরা পরিবর্তনে সমানুপাতিক। আচ্ছা, লাভ ক্ষতির আরেকটা প্যাটার্ন খুব বিভ্রান্ত করে, যেখানে টাকার পরিমাণ স্থির থাকে কিন্তু পণ্যের সংখ্যা বদলাতে বলা হয়। যেমন সোর্সের এই উদাহরণটা, টাকায় 5টি মার্বেল বিক্রয় করায় 12% ক্ষতি হয়। 10% লাভ করতে হলে টাকায় কয়টি বিক্রয় করতে হবে? এই ধরনের সমস্যার জন্য আমাদের তৃতীয় মানসিক মডেলটা হলো ব্যস্তানুপাতিক সম্পর্ক বোঝা। ব্যস্তানুপাতিক সম্পর্ক। হ্যাঁ, সহজভাবে ভাবুন, আপনার লক্ষ্য কি? 12% ক্ষতি মানে ক্রয়মূল্যের 88% দামে বিক্রি করা। সেখান থেকে 10% লাভে যাওয়া মানে ক্রয়মূল্যের 110% দামে বিক্রি করা। তার মানে আপনাকে প্রতীকী মার্বেলের দাম বাড়াতে হবে। ঠিক। আর একই টাকায় যদি আমি আগের চেয়ে বেশি দামি জিনিস বিক্রি করি, তাহলে তো আমাকে জিনিসের সংখ্যা কমিয়ে দিতে হবে। ঠিক ধরেছেন। এই সাধারণ জ্ঞানটাই হলো শর্টকাটের ভিত্তি। দাম আর পরিমাণ এখানে ব্যস্তানুপাতিক। যখন বিক্রয় মূল্য ছিল ক্রয়মূল্যের 88%, তখন আপনি 1 টাকায় 5টি মার্বেল দিচ্ছিলেন। এখন বিক্রয় মূল্য বাড়িয়ে 110% করতে চান, তাহলে পণ্যের সংখ্যা কমে গিয়ে হবে আগের সংখ্যার 88-110 গুণ, অর্থাৎ 88-110 গুণ 5টি মার্বেল। আচ্ছা, হিসাবটা করলে দাঁড়ায় 8-9 গুণ 5, মানে 40.4টি। বাহ! তার মানে 10% লাভ করতে হলে এখন টাকায় 4টা মার্বেল বিক্রি করতে হবে। একদম। এটা খুবই যৌক্তিক। লাভ বেশি করতে চাইলে একই টাকায় পণ্য কম দিতে হবে। সম্পর্কটা ধরতে পারলেই অঙ্কটা সহজ হয়ে যাচ্ছে। ঠিক। শতকরা লাভ ক্ষতির এই প্যাটার্নগুলো আসলে সংখ্যার চেয়ে সম্পর্ক বোঝার খেলা। আমরা এতক্ষণ একটি জিনিসের উপর লাভ ক্ষতির সম্পর্ক নিয়ে কথা বললাম, কিন্তু যখন একাধিক জিনিস, যেমন ধরুন আম আর কমলার রস একসাথে মেশানো হয়, তখন তাদের মধ্যকার সম্পর্কটা কিভাবে হিসেব করব? এখানেই তো অনুপাতের ধারণা চলে আসে, তাই না? ঠিক তাই। অনুপাত হল সম্পর্ক বা তুলনা পরিমাপের একটা অসাধারণ টুল। পরীক্ষায়, বিশেষ করে বিসিএসে, ধারাবাহিক অনুপাতের একটা সমস্যা খুব আসে। হ্যাঁ, ক, খ এবং খ, গ দেওয়া থাকে, বের করতে হয় ক, খ, গ। সোর্সে 41তম বিসিএসের একটা প্রশ্ন দিয়ে এটা খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা হয়েছে। প্রশ্নটা ছিল, যদি x.y is equal to 2:3 এবং y.z is equal to 5:7 হয়, তবে x.y.z equals to what? আমার মনে আছে, এই ধরনের অঙ্ক দেখলে আমি ভাবতাম কিভাবে দুটো আলাদা অনুপাতকে একসাথে জুড়ে দেওয়া যায়। এর কৌশলটা হল দুটো সম্পর্কের মধ্যে একটা কমন সূত্র বা ধরুন একটা সাধারণ বন্ধুকে খুঁজে বের করা। এখানে সেই কমন বন্ধুটা কে? ওয়াই। একদম। প্রথম অনুপাতে y এর মান 3 আর দ্বিতীয় অনুপাতে 5।
এখন এ দুটো অনুপাতকে এক করতে হলে আমাদের বন্ধু y এর মান দুই জায়গাতেই সমান হতে হবে। কিন্তু কিভাবে সমান করব? সবচেয়ে সহজ উপায় হল মান দুটোর লসাগু বা এলসিএম বের করা। ৩ আর ৫-এর লসাগু কত? 15। ঠিক। এখন আমাদের লক্ষ্য হল দুটো অনুপাতের y এর মানকেই ১৫ বানানো। প্রথম অনুপাতকে ২, ৩ আমরা ৫ দিয়ে গুণ করব, তাহলে হবে 10, 15। আর দ্বিতীয় অনুপাতকে ৫, ৭, ৩ দিয়ে গুণ করব, যা হবে ১৫, ২১। ও আচ্ছা। যেই মুহূর্তে y এর মান দুই জায়গাতেই ১৫ হয়ে গেল, আমরা পুরো সম্পর্কটাকে একসাথে জুড়ে দিতে পারি। তার মানে x.y.z হবে ১০, ১৫, ২১। এটা আসলে একটা মেলবন্ধনের মতো। ওহ, দারুণ। অনুপাতের আরেকটা চমৎকার প্রয়োগ হল মিশ্রণের সমস্যায়। এই সমস্যাগুলো দেখতে বেশ জটিল মনে হয়। ঠিক। সোর্সের উদাহরণটা দেখা যাক। ৬০ লিটার ফলের রসে আম ও কমলার অনুপাত ২:১। কমলার রসের পরিমাণ কত লিটার বৃদ্ধি করলে অনুপাতটি ১:২ হবে? এই অঙ্কটা দেখলেই মনে হয় এখানে তো কমলার রস যোগ করা হচ্ছে, তার মানে মোট পরিমাণ বদলে যাচ্ছে, অনুপাতও বদলে যাচ্ছে, সবকিছুই তো পরিবর্তনশীল। তাহলে হিসাবটা ধরব কিভাবে? এখানেই আমাদের চতুর্থ মানসিক মডেলটা কাজে লাগবে। অপরিবর্তিত অ্যাঙ্কার বা স্থির বিন্দু শনাক্ত করা। স্থির বিন্দু? হ্যাঁ, পরিবর্তনের মধ্যে কোনটা স্থির থাকছে সেটা খুঁজে বের করাই হলো মূল চাবিকাঠি। এখানে আমরা কি যোগ করছি? কমলার রস। তার মানে কোন জিনিসটার পরিমাণ একদমই বদলাচ্ছে না? আমের রস। শুরুতে যা ছিল শেষেও তাই থাকবে। ও আচ্ছা, তাহলে আমের রসই হলো আমাদের অ্যাঙ্কার। একদম। এবার অঙ্কটা সহজ হয়ে গেল। প্রথমে ৬০ লিটার রসে আম ও কমলার পরিমাণ বের করি। অনুপাতের যোগফল ২ + ১ = ৩। তাহলে আম আছে ২৩ গুণ ৬০ মানে ৪০ লিটার, আর কমলা আছে ১/৩ গুণ ৬০ মানে ২০ লিটার। আর আমাদের অ্যাঙ্কার হলো ওই ৪০ লিটার আম। এখন নতুন অনুপাত হতে হবে 1:2, মানে ১ ভাগ আম আর ২ ভাগ কমলা। আর আমরা জানি ওই ১ ভাগের আমের পরিমাণ বদলায়নি, সেটা এখনও ৪০ লিটারই আছে। তাহলে নতুন অনুপাতে যদি ১ ভাগ = ৪০ লিটার হয়, তাহলে ২ ভাগ কমলার পরিমাণ হতে হবে ২ গুণ ৪০, মানে ৮০ লিটার। ঠিক। বোঝা গেল? তার মানে নতুন মিশ্রণে ৮০ লিটার কমলা থাকতে হবে। আগে ছিল ২০ লিটার। সুতরাং অতিরিক্ত যোগ করতে হবে ৮০ বিয়োগ ৬০ লিটার কমলার রস। বাহ, শুধু স্থির উপাদানটা শনাক্ত করতে পারলেই এত জটিল একটা অঙ্ক কত সহজ হয়ে যায়। এটাই মূল কৌশল। সব সময় পরিবর্তনের মাঝে স্থির অ্যাঙ্কারটাকে খুঁজে বের করতে হবে এবং পুরো হিসাবটা তার উপর ভিত্তি করে সাজাতে হবে। দারুণ। আমরা ভিত্তি স্থাপন করেছি, কৌশল শিখেছি, সম্পর্ক বিশ্লেষণ করেছি। তত্ত্বীয় আলোচনা তো অনেক হলো। এবার দেখি এই মানসিক মডেলগুলো পরীক্ষার চাপের মধ্যে আসলেই কাজ করে কিনা। সোর্সের চতুর্থ মডিউল চ্যালেঞ্জ জোনে ঠিক এই সুযোগটাই দেওয়া হয়েছে। চলুন একটা র্যাপিড ফায়ার রাউন্ড হয়ে যাক। আমি প্রস্তুত। প্রথম প্রশ্ন, লাভ ক্ষতি থেকে। একটি ঘড়ি 10% ক্ষতিতে বিক্রয় হল। বিক্রয় মূল্য ৪৫ টাকা বেশি হলে ৫% লাভ হতো। ঘড়িটির ক্রয় মূল্য কত? এটা আমাদের পার্সেন্টেজের জার্নি মডেল। যাত্রাটা হচ্ছে -10% থেকে +5% পর্যন্ত। মানে মোট দূরত্ব হল ৫ বিয়োগ -10, ১৫%। একদম। এই ১৫% পরিবর্তনের আর্থিক মূল্য ৪৫ টাকা। তাহলে ১৫% ৪৫ টাকা, ১% ৩ টাকা, অতএব ১০০% ৩০০ টাকা। ক্রয়মূল্য ৩০০ টাকা। চমৎকার। দ্বিতীয় প্রশ্ন অনুপাত থেকে। ২৬১টি আম ৩ ভাইয়ের মধ্যে ১৩, ১৫, ১৯ অনুপাতে ভাগ করলে প্রথম ভাই কতটি আম পাবে? আমার মনে আছে পরীক্ষার হলে এই ভগ্নাংশের অনুপাত দেখলেই মাথা ঘুরে যেত। ভয় পাওয়ার কিছু নেই। প্রথমে ভগ্নাংশকে পূর্ণসংখ্যায় আনতে হবে। এর জন্য হরগুলোর মানে ৩, ৫ আর ৯-এর লসাগু ৪৫ দিয়ে সবগুলোকে গুণ করতে হবে। তাহলে নতুন অনুপাত দাঁড়াবে ১৫, ৯, ৫। হ্যাঁ, এবার এটা সাধারণ অনুপাতের অঙ্ক। অনুপাতের ভাগগুলোর যোগফল হল ১৫ + ৯ + ৫, মানে ২৯। ঠিক। তাহলে প্রথম ভাইয়ের অংশ হবে মোট আমের ১৫, ২৯ ভাগ, অর্থাৎ ১৫, ২৯ গুণ ২৬১। ২৯ দিয়ে ২৬১কে কাটলে হয় ৯। সুতরাং প্রথম ভাই পাবে ১৫ গুণ ৯, ১৩৫টি আম। খুব দ্রুত এবং নির্ভুল। এবার শেষ প্রশ্ন।
যেটা একটু সমন্বিত। ৩৬ টাকায় ১ ডজন কলা ক্রয় করে ২০% লাভে বিক্রয় করা হলে ১ কুড়ি কলার বিক্রয় মূল্য কত হবে? এখানে কয়েকটি ধাপ আছে কিন্তু সহজ। প্রথম কাজ, প্রতি ইউনিটের দাম বের করা। ১ ডজন বা ১২টি কলার ক্রয় মূল্য ৩৬ টাকা, তাহলে একটি কলার ক্রয় মূল্য ৩ টাকা। এবার এই ৩ টাকার উপর 20% লাভ করতে হবে। ৩ টাকা 20% হল 0.60 টাকা, তাহলে একটি কলার বিক্রয় মূল্য হবে 3.60 টাকা। আর চাওয়া হয়েছে ১ কুড়ি বা ২০টি কলার বিক্রয় মূল্য। সোজা হিসাব, একটির দাম 3.60 টাকা হলে ২০টির দাম হবে 20 গুণ 3.60, 72 টাকা। অসাধারণ। ৩টে অঙ্কই খুব কম সময়ে এবং কোনো জটিল সমীকরণ ছাড়াই সমাধান হয়ে গেল। এটা স্পষ্ট যে সঠিক মানসিক মডেল জানা থাকলে গণিত আর ভয়ের বিষয় থাকে না। আজকের আলোচনা থেকে যদি আমরা মূল টেকঅ্যাওয়ে বা সারসংক্ষেপ করি, তাহলে কয়েকটি বিষয় উঠে আসে। প্রথমত, ক্রয় মূল্যকে 100% ধরে হিসাব করাটা একটা শক্তিশালী অ্যাঙ্কার। দ্বিতীয়ত, লাভ ক্ষতির সমস্যাকে টাকার অঙ্কের চেয়ে পার্সেন্টেজের যাত্রা হিসেবে দেখলে অনেক সহজ হয়ে যায়। তৃতীয়ত, মিশ্রণের মতো জটিল সমস্যায় কোনটা স্থির আছে তা খুঁজে বের করতে পারলেই অর্ধেক কাজ শেষ। আর সবশেষে, অনুপাত হলো আসলে সম্পর্ক মেলানোর একটা খেলা। একদম। আর এই মানসিক মডেলগুলো বারবার অনুশীলন করলেই গণিতের ভয়টা কেটে যাবে। আমি এই সাথে একটা বিষয়ে যোগ করতে চাই। এই কৌশলগুলো কোনো জাদুমন্ত্র নয়। আচ্ছা। এগুলো আসলে বীজগণিতেরই একটি যৌক্তিক এবং দ্রুত রূপ। যেমন মোটরসাইকেলের অঙ্কে আমরা যে শর্টকাট ব্যবহার করলাম, সেটা আসলে সমীকরণ সমাধান করারই একটি দৃশ্যায়ন। এর পিছনের যুক্তিটা বোঝা জরুরি। তাহলে কৌশলগুলো আর কখন মুখস্থ করতে হবে না, এমনিতেই মনে থাকবে? ঠিক তাই। খুবই গুরুত্বপূর্ণ একটি কথা। যুক্তিটাই আসল শক্তি। আমাদের আজকে সোর্সে পরবর্তী আলোচনার বিষয় হিসেবে সরল ও যৌগিক মুনাফার কথা উল্লেখ আছে। এই সূত্র ধরেই শ্রোতাদের জন্য একটা চিন্তার খোরাক রেখে যেতে চাই। অবশ্যই। আমরা আজ যে সমস্যাগুলো দেখলাম সেখানে পরিবর্তনটা ছিল এককালীন, লাভ হলো, লেনদেন শেষ। কিন্তু এমন যদি হয় যেখানে লাভ নিজেই আবার লাভ তৈরি করতে শুরু করে? ইন্টারেস্টিং। আজকের কৌশলগুলো ছিল স্থির পরিবর্তনের জন্য, কিন্তু সময়ের সাথে সাথে যখন আসল নিজেই পরিবর্তন হতে থাকে, যেমনটা যৌগিক মুনাফার ক্ষেত্রে হয়, তখন আমাদের এই অ্যাঙ্কার বা জার্নি ধারণাগুলোকে কিভাবে বদলাতে হতে পারে? চমৎকার প্রশ্ন। এটা শ্রোতাদের গণিতের পরবর্তী আরও গতিশীল একটি ধারণা নিয়ে ভাবতে উৎসাহিত করবে। স্থির অবস্থা থেকে গতিশীল অবস্থায় গণিত কিভাবে কাজ করে তা বোঝাটা সত্যি খুব আকর্ষণীয় একটা চ্যালেঞ্জ।